বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। Final match you perform, what happening? Huh? Final match you perform, what happening? What do you mean? চল এক বাপের মেয়ে হতে না যা আয় আমার এখানে একটু তুই মনে করো যে তুই শামীম ওসমান দেখে সারা বাংলাদেশে তুই কিছু হয়ে গেছে। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। আইন ও নির্বাহী পরিষদ এবং বিচার ব্যবস্থা, এই তিনটে হলো গণতন্ত্রের প্রধান স্তম্ভ। আর চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। বলছিলাম গণতন্ত্রের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ গণমাধ্যম সম্পর্কে। এটা সেই শক্তি যা কোনো দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির ঘুম হারাম করে দিতে পারে, যে ভয়কে উপেক্ষা করে সাহসের সাথে চোখে চোখ রেখে এমন প্রশ্ন করতে পারে যাতে শাসক গোষ্ঠীর গলা শুকিয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে 2025 সালে এসে গণমাধ্যমের এমন কি হলো যার জন্য তাদের আজ এমন বেহাল দশা? এসব কি হচ্ছে? এমন কি ঘটছে যার জন্য আজ গণমাধ্যমের শক্তি হারিয়ে গেছে? কি এমন দুর্বলতা চলে এসেছে যারা একসময় অন্যের রাতের ঘুম কেড়ে নিতে পারত, তারা আজ হাসির পাত্রে পরিণত হয়েছে? খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এক সময়ের শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ থেকে বর্তমানে দৈনিক সস্তা বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে, যেখানে সংবাদের নামে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা তো দূরের কথা, তুচ্ছ বিষয়ের টকশোগুলোতে তথাকথিত মাথামোটা বুদ্ধিজীবীদের নিয়ে এসে একে অন্যের সাথে ঝগড়া করানো হচ্ছে। যে সংবাদ মাধ্যম একসময় যে কোনো ক্ষমতাধর ব্যক্তিকে প্রশ্ন করতে ভয় করেনি, ঠিক কি এমন কারণে তারাই আজকে সরকারের ব্যর্থতা লুকানোর হাতিয়ারে পরিণত হয়েছে? তারা নিজেরাও জানে তাদের এসবের কারণে নিজেদের বিশ্বাসযোগ্যতা, মান সম্মান ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তারা ভালো করেই জানে কোনো সংবাদের সত্যতা যাচাই না করে প্রকাশ করলে দর্শকদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে। কিন্তু এত সব কিছু জানার পরও কেন তারা এসব চালিয়ে যাচ্ছে? বসুন্ধরার এমডি আনভীর ও মুনিয়ার ঘটনা থেকে শুরু করে স্বৈরাচারের পতন, এমনকি তার দেশ ত্যাগের পরেও বিভিন্ন ঘটনা সংবাদ মাধ্যমে এমনভাবে তুলে ধরা হয়েছে যাতে দেশ আরও অশান্ত হয়ে পড়ে এবং একটা স্বার্থপর প্রতিবেশীর গোলাম হয়ে থাকে। আমরা যখন এসবের বিষয় নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করলাম, তখন যা বেরিয়ে আসলো তা নিজের চোখে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ল। আমরা রাগে ক্ষোভে বিভিন্ন ভিডিওতে যেসব কমেন্ট করি, আসলে প্রকৃতপক্ষে এসবের পেছনে রয়েছে অন্য বড় একটা সত্য। পর্দার সামনের ব্যক্তিরা শুধু পেছনের শক্তির পুতুল হয়ে কাজ করে। এখন আমাদের সবার মনে নিশ্চয় একটা প্রশ্ন আসছে, এমন কে আছে যে খুব চালাকির সাথে আমাদেরই চোখের সামনে গণতন্ত্রের চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভকে হাসি তামাশার সস্তা বিনোদনে পরিণত করছে? আসলে আমরা যতটা সহজভাবে ভাবছি, বিষয়টা এতটাও সরল না, অনেকটা জটিল। আজকের ভিডিওতে আমরা এর মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করব। গণতন্ত্র একটা ঘরের মতো। ঠিক যেমন একটা ঘরকে টিকে থাকতে হলে তার সমস্ত খুঁটিগুলো মজবুত থাকতে হয়, গণতন্ত্রকে সুসংহত রাখতে তার প্রতিটা স্তম্ভকে মজবুত হতে হয়। যদিও আমাদের দেশের সবগুলো স্তম্ভই নষ্ট, সমাজ ব্যবস্থার মাধ্যমে ঘুম ধরে নড়বড়ে হয়ে গেছে। গণতন্ত্র হলো সেই শক্তি যা একটা দেশে বসবাস করা প্রত্যেকটা নাগরিকের হাতে থাকে। একটা গাছ মজবুত হয়ে দাঁড়িয়ে থাকার জন্য যেমন তার শিকড় শক্ত হতে হয়, একটা গণতন্ত্র শক্তিশালী হওয়ার জন্য তার সবগুলো স্তম্ভকেই শক্তিশালী হতে হয়। যেমন গণতন্ত্রের প্রথম স্তম্ভ আইন পরিষদ, এমন একটা গোষ্ঠী যাদের হাতে থাকবে দেশ চালানোর নিয়ম নীতি তৈরির সমস্ত ক্ষমতা। এরা সেই সমস্ত মনোনীত ব্যক্তি যাদের সাধারণ জনগণ তাদের নিজেদের স্বার্থে মনোনীত করে। যেমন তারা সমাজের পরিস্থিতি পর্যালোচনা করে সবার জন্য যেটা ভালো সে ধরনের আইন ও নীতিমালা তৈরি করবে, আর এরাই হলো সংসদ সদস্য। দ্বিতীয় স্তম্ভ হলো নির্বাহী পরিষদ। এরা সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা প্রস্তাবিত আইন ও নীতিমালার প্রয়োগ করে। তাদের হাতেই থাকে দেশের সমস্ত কিছুর নিয়ন্ত্রণ। এরা হলো প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীসমূহ। যদিও পৃথিবীর কিছু কিছু দেশে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। তৃতীয় প্রধান গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো বিচার ব্যবস্থা, এমন একটা গোষ্ঠী যারা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি পর্যন্ত দেশের আইন ও নীতিমালা অনুসরণ করে চলা নিশ্চিত করে। যদি দেশের কেউ, অর্থাৎ সে
সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত আইন বা নীতিমালা ভঙ্গ করে তাকে দায়বদ্ধ রেখে যথাযথ শাস্তির ব্যবস্থা করে। এগুলো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আদালত এবং বিচারক মণ্ডলী। গণতন্ত্রের এই তিনটে প্রধান স্তম্ভের প্রত্যেকের নিজস্ব ক্ষমতা আছে, আর যখন কারো কাছে খুব বেশি পরিমাণ ক্ষমতা থাকে তখন সেখানে অপব্যবহারের সম্ভাবনা বেড়ে যায়, যেটা সম্পর্কে কেউ জানতেও পারে না। আর এখানে আসে গণতন্ত্রের সেই চতুর্থ স্তম্ভ, গণমাধ্যমের ভূমিকা। বাকি তিনটা স্তম্ভের কোনোটাই সরাসরি সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত না। সাধারণ জনগণ একজন ব্যক্তিকে মনোনীত করার পরপরই সেই ব্যক্তির সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বন্ধ ঘরে ক্ষমতাধর ব্যক্তি কি সিদ্ধান্ত নেয় সাধারণ জনগণ কিছুই জানতে পারে না। আমাদের মনোনীত ব্যক্তিটা দেশের সম্পদ, জনসাধারণের সম্পদ নিয়ে কি করছে সেটা কেউ জানতে পারে না। আর সেখানে গণমাধ্যম এই শূন্যস্থানকে পূরণ করে। এটা টাকা ভর্তি একটা দোকানে সিসিটিভি ক্যামেরার মতো কাজ করে। চোর বিপুল পরিমাণ টাকা দেখে লোভ করতেই পারে, কিন্তু সে চুরি করতে পারবে না, কারণ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার ভয় থাকে। আর এই ভয়ের কাজটাই গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যমগুলো করে থাকে। গণমাধ্যম বা সংবাদ মাধ্যম গণতন্ত্রের সেই স্তম্ভ যে অন্য তিনটি স্তম্ভের ওপর সবসময় নজরদারি করতে পারে। এতে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একটা জবাবদিহিতার পরিবেশ বজায় থাকে এবং তাদের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে যে কোটি কোটি জনতা তাদের কার্যকলাপের ওপর লক্ষ্য রাখছে। সমস্ত দেশের মানুষের কাছে কোনো তথ্য পৌঁছানোর ক্ষেত্রে কিংবা দেশের মানুষের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে একটা শক্তিশালী সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না সেখানে গণমাধ্যম পৌঁছে সরাসরি সম্প্রচার, এমনকি গোপন অভিযানের মাধ্যমে বড় বড় দুর্নীতির মুখোশ খুলে দিতে পারে। সমস্ত ক্ষেত্রে একটা শক্তিশালী গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে 2025 সালে এসে আমাদের কাছে প্রধান সংবাদ মাধ্যমগুলো ছাড়াও ইউটিউব, ফেসবুক, টুইটারের মতো এমন অসংখ্য মাধ্যম আছে যার মাধ্যমে তথ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি প্রধান সংবাদ মাধ্যমগুলোর গুরুত্ব এখন নেই? বিষয়টা একদমই উল্টো। আগের তুলনায় বর্তমান সময়ে প্রধান গণমাধ্যমগুলোর গুরুত্ব অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। কারণ অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে যে কোনো তথ্য ঘরে বসে খুব সহজে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। আর এটার একটা অন্ধকার দিক হলো এই তথ্যগুলোর মধ্যে ভুল তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই ক্ষেত্রে প্রধান গণমাধ্যমগুলোর বিকল্প নেই, যাদের আমরা বিশ্বাস করতে পারি, কারণ তারাই পারে প্রত্যেকটা তথ্য যাচাই বাছাই করে প্রকৃত সত্য তুলে ধরতে। তাদের কাছে রয়েছে অভিজ্ঞ বিশেষজ্ঞ যারা জানে প্রতিটা তথ্যের গভীরে গিয়ে কিভাবে সত্যতা যাচাই করতে হয়, যাদের কাছে সেই অধিকার এবং সক্ষমতা আছে যে সরকারের যে কোনো মহলের দায়িত্বশীলকে প্রশ্ন করতে পারে, এমনকি ঘটনাস্থলে পৌঁছে সত্য সরাসরি সবার সামনে তুলে ধরতে পারে। যে সক্ষমতা আমাদের মতো সাধারণ জনগণের নেই, যা কেবল গণমাধ্যমেরই আছে। আর এই কারণে 21 শতাব্দীতে সংবাদ মাধ্যমের গুরুত্ব অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু যদি এই স্তম্ভকে ভেঙে ফেলা হয় কিংবা দুর্বল করে দেওয়া হয় অথবা ভেতর থেকে ফাঁকা করে দেওয়া হয়, তাহলে আমাদের গণতন্ত্র ভেঙে পড়তে পারে। কারণ তখন ক্ষমতার শিখরে বসে থাকা ব্যক্তিগুলো কোনো কিছুই তোয়াক্কা করবে না, কারণ তারা জানবে তাদের কার্যকলাপের জন্য কেউ প্রশ্ন তুলতে আসবে না, কোনো ভয় থাকবে না, তাদের অসৎ কাজ অসংখ্য মানুষ দেখার। আর এই ভয় শেষ হয়ে যাওয়া কিংবা এই স্তম্ভের ভেঙে যাওয়া পৃথিবীর যে কোনো দেশের গণতন্ত্রের জন্য ভালো না। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই স্তম্ভের অধিকাংশ ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। কিছু সংখ্যক যারা এখনো স্রোতের বিপরীতে টিকে আছে, ধীরে ধীরে তাদের নাম নিশানা মুছে ফেলা হচ্ছে। যে গণমাধ্যমের দাপটে ক্ষমতাবানদের রাতের ঘুম হারিয়ে যেত, আজ তাদেরই পরিকল্পিতভাবে দুর্বল করে হাসি তামাশার বিনোদনে পরিণত করতে বাধ্য করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই, ক্ষমতাবানদের চোখে চোখ রেখে প্রশ্ন করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো দিন দিন গণমাধ্যম থেকে হারিয়ে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন থেকেই গেছে, এগুলো কেন হচ্ছে? এগুলোর পেছনে কার হাত রয়েছে? এমন কি বাস্তবতা লুকিয়ে আছে যা এই স্তম্ভকে গুঁড়িয়ে দিতে কাজ করছে?
যখন সবাই সরকারের ভয়ে উন্নয়নের ফেনা তোলায় ব্যস্ত, তখন আমার দেশ পত্রিকা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করায় দুইবার বন্ধ করে দেওয়া হয়। এমনকি শাপলা চত্বরে নির্মম গণহত্যা সংবাদ প্রকাশ করার জন্য দিগন্ত টিভির মতো টিভি চ্যানেলকেও বন্ধ করে দেওয়া হয়। এমন হাজার হাজার গল্প রয়েছে যা আমাদের সামনে আসে না, পর্দার আড়ালে থেকে যায়। আর এই সমস্ত ঘটনায় বর্তমান গণমাধ্যমের দুর্দশা ফুটিয়ে তোলে। এমন একটা সময় ছিল যখন আমাদের দেশে সংবাদের প্রধান উৎস ছিল বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি। তখন আমরা একটা নির্দিষ্ট সময়ে সমস্ত কাজ ফেলে খবর শোনার জন্য রেডিও কিংবা টিভির সামনে বসে যেতাম। আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকতাম সারা দেশে ঘটে যাওয়া খবরের জন্য। কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এখন একটা খবর আমাদের কাছে পৌঁছানোর জন্য শুধু আমাদের দেশে 50-এর অধিক চ্যানেল এবং 3000-এর অধিক পত্রিকা রয়েছে। এখন প্রশ্ন হলো, আপনারা কোন উৎসের কাছ থেকে কোন টিভি চ্যানেল বা কোন পত্রিকা ওয়েবসাইটের মাধ্যমে সর্বশেষ খবর বা তথ্য জানতে চাইবেন? মজার ব্যাপার হলো, বর্তমানের অধিকাংশ সংবাদ মাধ্যমগুলো ব্যক্তিগত মালিকানাধীন, যাদের অধিকাংশই রাজনৈতিক এবং ব্যবসায়িক ব্যক্তিবর্গ। তার মানে হচ্ছে এগুলো এখন বাকি ব্যবসায়ী কোম্পানির মতো এক একটা কোম্পানিতে পরিণত হয়েছে। ঠিক যেমন একটা কোম্পানিকে টিকে থাকার জন্য প্রয়োজন হয় অর্থের, কিন্তু গণমাধ্যমের কাছে এই অর্থ উপার্জনের একটা পথ খোলা। সেটা হচ্ছে যত বেশি সম্ভব মানুষের দৃষ্টি আকর্ষণ করে তাদের দিকে নিয়ে যাওয়া। এটা অনেকটা এমন যে যতটা মানুষের কাছে পৌঁছাবে ততটা জনপ্রিয় হবে, সে তত বেশি বিজ্ঞাপন পাবে এবং তত বেশি অর্থ উপার্জন করতে পারবে। আর এই সব কিছুর জন্য সবচেয়ে কঠিন কাজ হলো বেশি সময় ধরে মানুষের মনোযোগ নিজেদের দিকে আকৃষ্ট করে রাখা। আর এখানেই শুরু হয় প্রতিযোগিতা, কে কত বেশি সময় নিয়ে বেশি সংখ্যক মানুষকে নিজের দিকে ধরে রাখতে পারে। কি মনে হয়, শুনতে যেমনটা লাগে কাজটা কি এতটাই সহজ? আপনি আসলেন, খবর বললেন, তথ্য ছড়ালেন আর সবার কাছে পৌঁছে গেল? আসলে প্রয়োজন এই খবরকে ভিন্নভাবে উপস্থাপন করা, কিছুটা মজাদার, কিছুটা অতিরিক্ত রহস্য যোগ করে বলার, মানুষের মধ্যে একটা ভয় ছড়িয়ে দেওয়া, মানুষের ক্রোধকে বাড়িয়ে দেওয়া এবং মানুষের ইমোশনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, যেন বিষয়টা শুধু খবরে সীমাবদ্ধ না থাকে। কারণ বর্তমান সময়ের মানুষের শুধু খবর হলে চলে না, তাদের চায় চটকদার ঘটনা। খবরের মধ্যে রোমাঞ্চন না থাকলে মানুষ সেটাকে গ্রহণ করে না। এই কারণে যখন কোনো চ্যানেল কোনো খবরকে অতিরিক্ত মশলা মাখিয়ে উপস্থাপন করে, অধিকাংশ মানুষ সেটা দেখতে থাকে। তখন অন্যান্যরা লক্ষ্য করে তাদের দর্শক, পাঠক তাদেরকে ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে। তারা ভাবে এভাবে চলতে থাকলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, এমনকি কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। তখন তারাও একটা সাধারণ ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করতে থাকে। আর এই অসুস্থ প্রতিযোগিতা এতদূর পৌঁছে গেছে যে তারা তাদের আসল লক্ষ্যই ভুলে গেছে। যাদের কাজ ছিল সঠিক তথ্য ও খবর উপস্থাপন করা, তারা এখন ব্যস্ত হয়ে পড়েছে কে কত বেশি ছোট্ট ঘটনাকে রোমাঞ্চকর করে উপস্থাপন করতে পারে। আর এটা এমন একটা প্রতিযোগিতায় পরিণত হয়েছে যা কখনোই শেষ হবে না, যা বর্তমানে প্রধান গণমাধ্যমগুলোকে সস্তা বিনোদনের মাধ্যমে পরিণত করেছে। এছাড়াও আরও একটা প্রতিযোগিতা চলে, আর সেটা হলো কে কত দ্রুত একটা সংবাদ প্রকাশ করতে পারে। আপনি যখন দেখবেন কোনো চ্যানেলে একটা খবর প্রকাশ করা হচ্ছে যা ইতিমধ্যে অন্য চ্যানেলে প্রকাশ পায়নি, এই সুযোগটাই সেই চ্যানেলের উপস্থাপক নিয়ে থাকে। সে কিছুটা বাড়িয়ে আপনাকে জানাবে তারাই প্রথম এই সংবাদ প্রকাশ করেছে, যা অন্য কেউ এখন পর্যন্ত পায়নি, ইত্যাদি ইত্যাদি। আর এই সবার প্রথমে খবর প্রকাশের ক্ষুধা সংবাদ মাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তথ্য যাচাইকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কারণ তাদের ওপর চাপ থাকে, যতক্ষণ তারা সংবাদের সত্যতা যাচাই করবে অন্য কেউ সেটা প্রকাশ করে দিতে পারে, তখন তো তারা আর দাবি করতে পারবে না তারাই প্রথমে সংবাদ সবার সামনে এনেছে। এখন যা বলতে যাচ্ছি এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, আর সেটা হলো বর্তমান সংবাদ মাধ্যমের এই তথ্য যাচাইয়ের সক্ষমতা বিলুপ্তির জন্য আমরা সাধারণ দর্শকরাই দায়ী। কারণ আমরা সত্য সঠিক তথ্যের বদলে রোমাঞ্চকর ভুল তথ্যে ভরা খবরের দিকে বেশি ঝুঁকে পড়েছি। আমরা সঠিক তথ্য দেওয়া চ্যানেলের বদলে সেই সমস্ত চ্যানেলকে দেখতে বেশি পছন্দ করছি যারা আমাদের বেশি বিনোদন দিচ্ছে। আমরা এটা ভুলে গেছি
সংবাদ মাধ্যম কোনো বিনোদনের জিনিস না। বিনোদনের জন্য তৈরি হয় বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, আরও অনেক কিছু। গণমাধ্যম হলো আমাদের গণতন্ত্র রক্ষার একটা শক্তি। এতক্ষণ আমরা শুধু একটা দিক নিয়ে আলোচনা করলাম। এছাড়াও সংবাদ মাধ্যমকে সস্তা করার পেছনে আরও একটা বড় কারণ রয়েছে। সেটা হলো, একটু খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশ গণমাধ্যমগুলো হাতে গোনা কয়েকটা কোম্পানির নিয়ন্ত্রণ করে। মজার ব্যাপার হলো, এসব কর্পোরেট কোম্পানিগুলোর গণমাধ্যম ছাড়াও অন্যান্য নানান ধরনের ব্যবসা থাকে। এমতো অবস্থায় তাদের অন্যান্য ব্যবসার ওপর যেন কোনো জটিলতা না আসে, সেজন্য তারা সরকারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। কারণ এই দুই পক্ষ হাত মেলালে দুজনেরই লাভ। কোম্পানিগুলো কোনো আইনি জটিলতা ছাড়াই তাদের ব্যবসা চালিয়ে যেতে পারে। অন্যদিকে সরকারের কোনো কর্মকাণ্ডের ওপর কোনো গণমাধ্যম প্রশ্ন তোলে না। জুলাই 2024-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকার এক নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। ঐতিহ্যবাহী গণমাধ্যমের বড় একটি অংশ জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এই ঘটনা গণমাধ্যমের আস্থার সংকটকে আরও প্রকট করে তোলে। তবে গণ অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ আন্দোলনকারীদের সংগঠিত হওয়া ও যোগাযোগ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও সরকার আন্দোলন দমনে এগুলো বন্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্ষেত্রে বিকল্প গণমাধ্যম হিসেবে কাজ করেছে, যেখানে এক একটি স্ট্যাটাস, ভিডিও পোস্ট ভাইরাল হয়ে জনমত গঠনে সাহায্য করেছে। আন্দোলন দমনের নামে জনগণের বুকে বুলেট চালানো, গুলি করে হত্যা, পাথর মেরে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটেছিল। আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধের মতো শহীদদের আত্মত্যাগ ভাইরাল পোস্ট ও ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা জনমনে গভীর প্রভাব ফেলে। আর এসব কিছুর বড় একটা প্রভাব পড়ে সেই সমস্ত ব্যক্তিদের উপর যারা সততার সাথে কাজ করার চেষ্টা করে। আমাদের ক্ষোভ শুধু উপস্থাপক ও সম্পাদকের ওপর থাকে, যদিও পর্দার পেছনে রয়েছে অন্য মাস্টার মাইন্ড, যার হাতে রয়েছে সবকিছুর নিয়ন্ত্রণ। যদি কোনো একজন বিবেকের তাড়নায় কোনো কাজ করতে অস্বীকৃতি জানায়, তখন পর্দার পেছনে শক্তি তাকে সরিয়ে দিতে এক মুহূর্ত দেরি করে না। এমতো অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও অধিকাংশ সংবাদ মাধ্যমগুলোকে প্রকৃত সত্য আড়াল রেখে মানুষের সামনে সস্তা বিনোদন পরিবেশন করতে হয়, যাতে সাধারণ মানুষ উপভোগ করতে থাকে এবং প্রশ্ন করার ফুরসত না পায়। আর এজন্যই গণমাধ্যমগুলো তাদের খুঁটি মজবুত করার জন্য বিভিন্ন রাজনীতিবিদদের গুণাগুণ করতে থাকে। একটা তুচ্ছ ঘটনাকে বাড়িয়ে অধিক সময় উপস্থাপন করতে থাকে, এর আড়ালে চাপা পড়ে যায় অন্য বড় কোনো সত্য ঘটনা। অন্যদিকে দুর্নীতি, বেকারত্ব, সন্ত্রাসের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাশ কাটিয়ে চলার চেষ্টা করে। যদি কেউ স্রোতের বিপরীতে একটু প্রতিবাদী হয়ে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে, তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে নানা রকম হয়রানি করা হয়। দেশদ্রোহ, মানহানির মামলা সহ সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে প্রতিবাদী কণ্ঠস্বরকে হেয় করা হয়। দুঃখের বিষয় হলো, কোনো না কোনোভাবে এর পেছনে আমাদের মতো সাধারণ মানুষের হাত রয়েছে, যারা না জেনে বুঝে এটা করে যাচ্ছি। এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে দেশপ্রেমিক তারাই, যারা সরকারের কোনো কাজের সমালোচনা না করে তাদেরকে হ্যাঁ হ্যাঁ বলতে পারে। তাদের বিরুদ্ধাচরণ করেছেন মানে আপনি দেশদ্রোহী। তারা কল্পনাও করতে পারছে না এভাবে চলতে থাকলে তাদের নিজেদের সহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অন্ধকার অনিশ্চিত সময় অপেক্ষা করছে। এখন আমাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে, কিভাবে আমরা গণতন্ত্রের এই ভঙ্গুর স্তম্ভকে শক্তিশালী করতে পারি? কারণ যদি এটা পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে আমাদের গণতন্ত্র ভেঙে পড়বে। এতক্ষণের আলোচনায় আমরা নিশ্চয় বুঝতে পেরেছি মূলধারার গণমাধ্যমগুলো কিভাবে কাজ করে, পর্দার আড়ালে কিভাবে কাজ হয় এবং কেনই বা তারা দিন দিন সস্তা বিনোদনের মাধ্যমে পরিণত হচ্ছে। আমরা সকলে মিলে এমন কি করতে পারি যার কারণে প্রায় ধ্বংস হতে বসা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ শক্তিশালী করা যায়? আমরা গবেষণা করে কিছু বিষয় খুঁজে পেয়েছি, যেগুলো আমরা সকলে মিলে চেষ্টা করলে রাতারাতি না হলেও কিছু সময় পর ভঙ্গুর স্তম্ভকে শক্তিশালী করতে পারবে। আমাদের সর্বপ্রথম কাজ হলো সেই সমস্ত গণমাধ্যমকে বয়কট করা যারা খবরের নামে সস্তা বিনোদন পরিবেশন করে, যারা সত্যের বদলে গুজব ছড়ানোয় ব্যস্ত থাকে। এসব কিছুর শুরু হতে পারে আপনার আমার নিজের পরিবার থেকেই। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে তারাও বুঝতে পারে গণমাধ্যমের পেছনে সিস্টেম কিভাবে কাজ করে।
এবং তাদের গুজব ও ভুল তথ্যে ভরা ভিডিও দেখা থেকে বিরত থাকতে বলুন। তাহলে তারাও গণতন্ত্রের এই স্তম্ভকে শক্তিশালী করতে নিজেদের অবদান রাখতে পারে। এখনো এমন কিছু স্বাধীন গণমাধ্যম আছে যারা সত্যের বিপরীতে টিকে থেকেও সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে এই ভরসা দেওয়া, আমরা সত্যের সাথে আছি, তোমরা একা নও। যদি সততার সাথে সত্য প্রকাশের জন্য তাদের ওপর কোনো বিপত্তি নেমে আসে, আমরা তাদের পাশে থাকব, তাদের হয়ে আওয়াজ তুলব। প্রযুক্তির এই যুগে যখন আমাদের প্রত্যেকের হাতে একটা করে মুঠোফোন আছে, সেটা শুধু বিনোদন ও সময় অপচয়ের মাধ্যম না বানিয়ে সত্য প্রকাশের কাজে ব্যবহার করতে হবে। যখন অধিকাংশ লোক গুজব এবং ঘৃণা ছড়ানোর কাজে ব্যস্ত, তখন আমরা পারবো সেই সব গুজবের মুখোশ উন্মোচন করে প্রকৃত সত্য সবার সামনে তুলে ধরতে। আপনি ভাবতে পারেন, আমার তো ফলোয়ার সংখ্যা খুবই কম। একবার ভেবে দেখেন, আপনি যদি ওই অল্প সংখ্যক ফলোয়ারদের কাছেই গুজবের মুখোশ উন্মোচন করে সত্যের পথে আনতে পারেন, এটাই বড় ধরনের একটা অর্জন হয়ে দাঁড়াবে। এত কিছুর পরেও যদি আমরা কোনো ব্যবস্থা না নিয়ে চুপচাপ গা বাঁচিয়ে চলার চেষ্টা করি, তাহলে এই স্তম্ভটি একেবারে ভেঙে পড়বে এবং আবারও উত্থান হবে কোনো এক ফ্যাসিস্ট স্বৈরাচারের। এবং আমাদের কাছে শুধু সেটুকুই তথ্য উপস্থাপন করা হবে যাতে সাধারণ জনগণ উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে ক্ষমতাবানদের কোনো প্রশ্নই না করতে পারে। এত কিছু শোনার পরেও আপনার কাছে যদি এগুলো অবাস্তব মনে হয়, তাহলে বলে রাখছি, সত্যি এমন কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি নিজেও একটা বড় অংশের নিয়ন্ত্রণ করতে পারেন। যদি জানতে চান বর্তমানে তথ্যের সত্য মিথ্যা কিভাবে নিয়ন্ত্রিত হয় এবং আপনি নিজেও তার নিয়ন্ত্রণ করতে পারবেন, তাহলে আমাদের পরের ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।